স্বাগত ৭১ সংযোগে আপনাদের সাথে আছি আমি কাউসার মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশে বিএনপি নেত্রীর ডাকে টানা ৬৬ দিনের অবরোধ চলছে। এর সাথে সমানতালে চলছে হরতাল, আর সহিংসতা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে। কেউ বলতে পারছেন না এর শেষ কোথায়। বিএনপি বলছে এই সহিংসতার দায় তাদের নয়। উদ্বিগ্ন নাগরিক সমাজ সরকারকে বিএনপির সাথে সংলাপে বসতে বলছে। সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলছে, কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে নাগরিক সমাজের একাংশ সংলাপের বিষয়ে যতটা উদ্বিগ্ন, ততটা তারা সন্ত্রাস বন্ধের কথা জোর গলায় বলছেন না। কোন পথে গেলে এর সমাধান হতে পারে, নাগরিক সমাজ বা কোন পথে হাঁটছেন, এই নিয়ে আজ কথা বলবো ৭১ সংযোগে। তার আগে আমরা আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি। ডান দিকে আছেন ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আছেন ডক্টর সলিমুল্লাহ খান, শিক্ষক ও গবেষক। আছেন ডক্টর তারেক শামসুর রহমান, শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। আমি প্রথমেই আলোচনা শুরু করতে চাই ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে দিয়ে। দর্শক, তার আগে বলে নেই যে আপনারাও এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আপনারা SMS করতে পারেন, পর্দায় দেখানো নাম্বারে আপনারা ফোন করতে পারেন, স্কাইপে কিংবা টুইটার মাধ্যমে আপনারা এই আলোচনায় যুক্ত হতে পারেন। আপনারা কিছুদিন আগে আপনাদের সংগঠনের পক্ষ থেকে একটি আলোচনা এসেছিলেন, আপনারা সরকারের কাছে প্রস্তাব রাখছেন, এবং উদ্বিগ্ন নাগরিকের পক্ষেও এর আগে বেশ কিছু উদ্যোগ ছিল। আলোচনা শুরু করার আগে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, যে আলোচনা শুরুর উদ্যোগ নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আপনারা যে আহ্বান জানিয়েছেন, আপনাদের আহ্বানে কি মনে হয় সরকারের সাথে সংলাপের ক্ষেত্র তৈরি হবে, এবং বিএনপি জোটের অবরোধের নামে যে সহিংসতা চলছে সেটি কি বন্ধ হবে? এই দুটো বিষয় কি একসাথে হতে পারে? দেখুন, আলোচনার বিষয় যেটা আলোচনা হয়েছিল গত সপ্তাহে, আপনারা 6 মার্চ পত্রিকা মারফত নিশ্চয়ই জেনে থাকবেন, এবং আপনাদের প্রতিনিধিও ছিলেন, এটা কভার করেছে ভালোভাবেই। তো যেটা মূল প্রতিপাদ্য বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে একটা টেকসই ডেমোক্রেটিক সিস্টেম কিভাবে বাংলাদেশে আনা যায়, যাতে বারে বারে ঘুরে ঘুরে আমরা এই একই আবর্তের মধ্যে না পড়ি, সেটা ছিল আলোচ্য বিষয়। সেখানে কিন্তু একটা জিনিস আমরা খুব সুস্পষ্টভাবে সবাই বলেছি, আমরা পলিসি রিসার্চ ইনস্টিটিউট কিন্তু একটা ইকোনমিক অর্গানাইজেশন, আমাদের সাথে ছিলেন ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, সেটা স্পন্সর, মানে তারাও আমাদের সাথে স্পন্সরশিপ হিসেবে যৌথভাবে করেছি আমরা। এবং এখানে আমাদের চাইতে যেটা বিশিষ্ট জিনিস ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিত্ব যারা এইসব বিষয় নিয়ে গবেষণা করেছেন বা তাদের বক্তব্য আছে যেগুলো জোরালো এবং যুক্তিসঙ্গত, তাদেরকে নিয়ে একটা আলোচনা করা এবং সেটা জনমাধ্যমে তুলে ধরা, সেটাই হচ্ছে উদ্দেশ্য। এখানে আমাদের কোনো পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা আমার নিজের কোনো রোল ছিল না, আমি নিজেও সেখানে কোনো বক্তব্য রাখিনি। শুধু শুরুতে 3 মিনিটের একটা ইন্টারভেনশন ছিল যে আপনাদের সবাইকে স্বাগতম, এই সেন্সে, তার বাইরে আমি আর কিছুই বলিনি সেখানে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে টেকসই গণতন্ত্র কিভাবে বাংলাদেশে আনা যায়, দ্যাট ওয়াজ ওই সাবজেক্ট ম্যাটার অফ দ্যাট ডিসকাশন। এবং আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা বলবো না যে ওখানে যারা সমবেত ছিলেন তাদের মধ্যে আওয়ামী লীগের প্রতিনিধিরাও ছিলেন, মানে অর্টিস্ট যারা সমমনা তারাও কিছু ছিলেন, এবং অন্যান্য বিএনপিরও ছিলেন, এবং অন্যান্য বিভিন্ন ব্যক্তিত্ব ছিলেন। তারা যেটা বলতে চাচ্ছেন যে আমরা কিভাবে এই একই ধরনের ব্যবস্থা থেকে বের হয়ে আসতে পারি দীর্ঘস্থায়ীভাবে, সেই বিষয়ে আলোকপাত করা উচিত। আমরা কখনোই বলি নাই যে ইলেকশনে যান বা আলোচনাটা ইলেকশন কেন্দ্রিক হোক, সেটা কিন্তু আমি একবারের জন্য বলিনি। আপনারা আলোচনায় বলেছেন, আমরা বলেছি যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো উচিত, এরকম একটি সুপারিশ আপনারা করেছেন। অনেকগুলো সুপারিশের মধ্যে একটা সুপারিশ, তার মধ্যে একটা ছিল ওটা। এবং সেই সাথে আরেকটা জিনিস বলছিলেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা যদি ভাগাভাগি করা হয় তাহলে গণতন্ত্র আরো সুসংহত হতে পারে। এটা এরকম একটি এটা একটা সুপারিশ, আরো কিছু সুপারিশ ছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একটাতে সীমাবদ্ধ রাখবো না, কারণ এগুলো সুপারিশ হচ্ছে আমরা যেটাকে বলছি একটা আউটলাইন ফর ফার্দার ডিসকাশন, আউটলাইন ফর ফার্দার ডেলিবারেশন, ওয়ার্কিং আউট দ্য ডিটেলস, এবং সেটা তো পলিটিশিয়ানরাই করবেন, আমরা নয়। আমরা শুধু এখানে যারা এক্সপার্ট তাদের এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার জন্য এসেছে, তারা অন্য কিছু, তাদের এখানে কোনো স্টেক নাই, কিন্তু আদার দেন অ্যাজ এ সিটিজেন হিসেবে আমরা ভুক্তভোগী হিসেবে আমাদের যে স্টেক, সেটা সবাই তো আছেন সেখানে, সেই বিষয়টা ছাড়া। আর 2 নম্বর হচ্ছে যে এখানে আমরা আরেকটা বিষয় চলে এসেছিল, সেটা হচ্ছে যে উইনার টেক অল যে সিস্টেমটা আমাদের দেশে চালু আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেখানে 35% ভোট পেয়েও আমরা কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলতে পারি, সেটা কোনো মতেই কাম্য হতে পারে না।
আমরা যেটা প্রস্তাব করেছি সেখানে অনেকগুলোই, আমি বলবো আমরা বলতে আমি মিন করছি যে আমাদের ওখানে সমবেত প্রতিনিধিদের মধ্যে সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট একটা সিস্টেম করা, যেখানে লোয়ার হাউসটা হয়তো একইভাবে হতে পারে বা প্রতিনিধিত্বশীল হতে পারে, কিন্তু আপার হাউসে একটা প্রতিনিধিত্বশীল থাকতে হবে, যেটা রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পার্সেন্টেজ অফ দ্য ভোটার্স ভোটিং ফর ডিফারেন্ট ভোটিং ব্লকস, সেটার একটা থাকতে হবে, যেটাকে নিয়েই শুধুমাত্র কনস্টিটিউশন, দুইটা হাউসকে নিয়েই কনস্টিটিউশন চেঞ্জ করা যেতে পারে, এককভাবে নয়। এবং কোনো বড় রকমের সিদ্ধান্ত আইন এটা দুইটা হাউসকে নিয়ে করতে হবে, এককভাবে নয়। এই জিনিসগুলো কিন্তু একটা সুন্দরভাবে সেখানে প্রতিস্থাপিত হয়েছে। শুধুমাত্র প্রেসিডেন্টের ক্ষমতার বন্টন, সেটা আমি বলবো যে রিলেটিভলি লেস ইম্পর্টেন্ট দেন দিস এই ব্যালেন্সিং অফ পাওয়ার। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে নাগরিক উদ্বিগ্ন সমাজের এই সুপারিশগুলোর বিষয়ে উনি বলছেন যে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর ক্ষমতা যে বন্টন, এটা একটি সুপারিশ। এই সুপারিশগুলো সম্পর্কে আপনার মতামতটা কি? এই নিয়ে তো আলোচনা শুরু হয়েছে। এখন তাদের সুপারিশ সম্পূর্ণভাবে দেখেই মন্তব্য করা উচিত, কিন্তু যে দুটো প্রশ্ন আপনি তুলেছেন এগুলি কিন্তু নতুন প্রস্তাব নয়। আমাদের প্রথম কথা হচ্ছে এর আগেও এ ধরনের প্রস্তাব এসেছে, এবং সেগুলি উনি যেমন বলছেন স্বার্থ বিবর্জিত, সম্ভবত তেমন নয়। প্রত্যেক ধরনের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বিশেষ শ্রেণীর খণ্ডাংশ, মানে ক্লাস বা ক্লাস ফ্র্যাকশন, তাদের স্বার্থ থাকে। তো বর্তমানে যে ব্যবস্থা আছে এটার মধ্যে যে একটা সমস্যা আছে এটাকে অস্বীকার করবে না, কিন্তু এটা সমাধানের জন্য যে প্রস্তাবগুলো আপনি দিচ্ছেন সেগুলো যদি আরো গভীরতর সমস্যা তৈরি করে তাহলে সেটা গ্রহণ করা যাবে না। যেমন ধরুন কোন কোন দল বলছে দ্বিকক্ষ বিশিষ্ট, এই একটা উচ্চ কক্ষ সাধারণত যেমন আগের দিনও যখন ছিল সেখানে অনেক বেশি নমিনি থাকে, সবগুলো নির্বাচিত হবে কিনা এইগুলি নানা প্রশ্ন জাগে। অনেকে মনে করেন যে এই দেশকে অনেকগুলি প্রদেশে ভাগ করতে হবে। একটা কথা বলি, 1969 সনে ইয়াহিয়া খান যখন ক্ষমতা দখল করলেন তখন পাকিস্তানের ভবিষ্যৎ, যেটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বলেছিলেন, সেই রাষ্ট্র কেমন হবে একটা বড় প্রশ্ন ছিল। তখন পশ্চিম পাকিস্তানকে এক ইউনিট করা হয়েছিল, সেটা ভাঙতে হবে। তখন পাঞ্জাবিদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল, তাহলে পশ্চিম পাকিস্তানকে আমরা 4টা প্রদেশে বিভক্ত করবো একটা শর্তে, পূর্ব পাকিস্তানকেও কয়েকটা প্রদেশে ভাগ করতে হবে। আমি এই জন্য বুঝি বর্তমানে আমাদের অচল অবস্থাটা কি, আপনি তো রোগটা নির্ণয় করবেন তারপরে ওষুধ দেবেন। আমাদের এখনকার রোগ কি সেটা যে দ্বিকক্ষ বিশিষ্ট করলেই সংবিধান পরিবর্তন হঠাৎ করে করা যাবে না? এই দেশের রাজনীতিতে তা মনে হয় না। যেমন এই দুইটা প্রস্তাবের মধ্যে একটা অসঙ্গতি আছে। একটা হচ্ছে কি, যেমন এখন ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে অনেক বেশি কেন্দ্রীভূত, এটাকে যদি দুভাগ করে ফেলি, অর্থাৎ কিছুটা রাষ্ট্রপতির হাতে কিছু নিয়ে যাই, তাহলে সংবিধানের বর্তমান যে অভিজ্ঞতা এবং স্পিরিট তার সাথে বিরোধী হয়। কারণ এখানে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পরীক্ষিত হয়েছে এবং তা 3 জোটই সেই সময় এরশাদ আন্দোলনের সময় তারা একমত হয়েছিল যে এই প্রেসিডেন্ট পদ্ধতি আমাদের জন্য মারাত্মক, সুইসাইডাল, এবং এটা বাদ দিয়ে সকলে অন্তত একটা বিষয়ে একমত হওয়া গিয়েছিল তখন, যে আমরা সংসদীয় পদ্ধতিতে যাব। এখন সংসদীয় পদ্ধতিতে উত্তরণের সময় যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা এসেছিল সেটার মধ্যে সমস্যা দেখা দিয়েছে, সেটা বিচার বিভাগকে পর্যন্ত বিতর্কিত করে তোলে। তাহলে এখন যে তৃতীয় বলছেন যে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা বিকেন্দ্রীভূত করে অথবা খণ্ডিত করে যদি আমরা রাষ্ট্রপতিকে দিতে চাই, তাতে এমনও তো হতে পারে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলেই ধরুন এক ধরনের এখন একত্র চালু করলেন, সেটা আপনি ঠেকাবেন কি করে? আমাদের মূল বক্তব্য হবে আসলে রাষ্ট্রকে গণতান্ত্রিক করা। সেইটার জন্য রাষ্ট্রপতির হাতে দিলেও গণতান্ত্রিক হতে পারে, প্রধানমন্ত্রীর হাতে দিলেও হতে পারে। সুতরাং সেইটার জন্য উনি যে কথাটা বললেন, তারা সংসদীয় পদ্ধতিতে একটা সংস্কার আনতে চান। এটা তো সংবিধানের মৌলিক পরিবর্তনের প্রশ্ন। এই সংবিধানের মৌলিক পরিবর্তন কখন হবে? যখন জনগণ দেখবে যে এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা সবসময় কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, কিন্তু অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে। রাষ্ট্রপতি পদ্ধতির যে কুফল ফলেছে এই দেশের অন্তত 15 বছর, সেইটার থেকেই মানুষ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছিল বলে আমরা সংসদীয় পদ্ধতিতে আবার এসেছি। আমরা এইরকম উদাহরণ কিন্তু নেপালের ক্ষেত্রেও দেখি। আমরা নেপালে দেখলাম যে বছর 3 আগে যে রাষ্ট্রপতির কাছে যে ক্ষমতা কুক্ষিগত হওয়ার কারণে সেখানে নানান রকম জটিলতা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত পরে নির্বাচনের মাধ্যমে সেই সমাধান হয়েছিল। আপনি কি মনে করেন যে এই ধরনের একটা সুপারিশ আমাদের দেশের জন্য গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে ঠিক হতে পারে? এটার জবাব দেওয়ার আগে আমি একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসেবে আমি খুব বিব্রত বোধ করি যখন পলিসি রিসার্চ অর্গানাইজেশনের মতো একটা কনসাল্টিং ফার্ম যারা ডোনারদের পয়সায় চলে, তাদের কাছ থেকে আমাদের কোট আনকোট সবক শুনতে হয়। বিষয়টা আমি খুব বিব্রত বোধ করি, কারণ একটা কনসাল্টিং ফার্ম, একটা অর্গানাইজেশন অনুষ্ঠান করে আমাদেরকে বলবে যে
রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকলে ভালো হবে, সেকেন্ড চেম্বার হবে, এই বিষয়গুলো শোভন না। এবং আমি এটা মনে করি এটা আমার সাথে দ্বিমত আছে আমার। আমাকে লেট মি ফিনিশ ইট। আমাকে বলতে দেন আপনি তো। সুতরাং এই যে বিষয়টা আজকে যেটা প্রফেসর সলিমুল্লাহ খান বললেন, কারেক্টলি বলেছেন যে বিষয়টা অ্যাবসলিউটলি রাজনৈতিক বিষয় এবং রাজনৈতিক দলগুলো এটা সমাধান করবেন। কিভাবে করবেন তাদের মধ্যে আলোচনার মধ্যে এটা সম্ভব। সেটা আলোচনা কি প্রক্রিয়া হবে, কখন হবে, সেটা ভিন্ন প্রশ্ন। আমি আপনার প্রশ্নে সরাসরি যাচ্ছি। তাদের যে রিকমেন্ডেশনগুলো আমি দেখেছি এবং আমি দীর্ঘদিন যাবৎ এই প্রক্রিয়া নিয়ে আমি কাজ করি এবং আমার অন্তত মিনিমাম 10টা বই আছে ডেমোক্রেসির প্রতি। আমি জানি না মনসুর সাহেব এগুলো পড়েছেন কিনা, একটাও সম্ভবত একটাও উনি পড়েন নাই। আমি 10টা বই আমার মিনিমাম আছে ডেমোক্রেসির উপর এবং বাংলাদেশের গণতন্ত্র চর্চার উপরে আমার একটা বই আছে। এখানে যে সমস্যাটা, মূল বিষয়টা হচ্ছে আমাদের দেশের কোন রাষ্ট্রপতির সাথে ক্ষমতা দেওয়া কিংবা প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা সমস্যা এখানে না। সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং এর অভাব আমাদের দেশে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি প্রকট। অর্থাৎ এদেশের রাজনীতিতে বেসিক্যালি যদি বলি আমরা যে বিভক্ত সমাজ হয়ে গেছে। দুটো দল বড় একটা জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করেন, ফলে এই দুটো দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, যে কোনো কারণেই হোক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। এই আন্ডারস্ট্যান্ডিংটা না হওয়ার কারণেই এই জটিলতাগুলো তৈরি হচ্ছে এবং এই জটিলতাগুলো কখনোই রাষ্ট্রপতির হাতে ক্ষমতা বাড়িয়ে করা যাবে না, বরং আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে বর্তমান যে পদ্ধতি আছে, অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত সরকার, অর্থাৎ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটি হচ্ছে উপযুক্ত ব্যবস্থা। তবে এটাও যে ত্রুটিমুক্ত, এটা ত্রুটিমুক্ত নয়, এর মধ্যেও ত্রুটি আছে এবং এই ত্রুটিগুলো কি করে সারিয়ে তোলা যায় সেদিকে নজর দেওয়ার প্রয়োজন। এটা 1 নাম্বার। দ্বিতীয়টা, তাদের আরেকটা প্রতিটি রিকমেন্ডেশন নিয়ে আমার অবজারভেশন আছে এবং আমি এটা লিখবো এটা নিয়ে। সেকেন্ড চেম্বার কথা আমাদের কোন রাজনৈতিক দল বলছে বটে, আসাম আব্দুর রবের দল বলছে অনেকদিন থেকে, মোর দেন 20 ইয়ার্স তারা বলে আসতেছে সেকেন্ড চেম্বার। কিন্তু সেকেন্ড চেম্বার এমনি আমাদের 345 জন সদস্য নিয়ে আমরা সমস্যায় আছি। এরপরে আরো সব বাড়িয়ে দুইটা চেম্বারের মধ্যে এক ধরনের জটিলতা তৈরি হবে এবং সেখানে কার ক্ষমতা কতটুকু এটা নিয়ে একটা জটিলতা তৈরি হবে। অলরেডি কিন্তু আমরা জানি যে এমপি সাহেবদের সাথে উপজেলা চেয়ারম্যানদের একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বই কিন্তু আমরা সলভ করতে পারিনি। কিন্তু আইডিওলজিক্যালি খুব ভালো যে বিষয় ছিল যে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করা, এবং আপনি যদি লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করেন তাহলে কিন্তু ডেমোক্রেসির রুটটা সেখান থেকে শক্তিশালী হয় এবং ডেমোক্রেসি ফ্লারিশ করবে। এখন সেটা কিন্তু আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন নিয়ে কার হাতে ক্ষমতাটা থাকবে সেই জটিলতা রয়ে গেছে, ফলে এমপি সাহেবদের সাথে উপজেলা চেয়ারম্যানদের একটা দ্বন্দ্ব আছে। সুতরাং এখন যদি আবার সেকেন্ড চেম্বার আমরা করি সেখানে জটিলতা বরং আরো বাড়বে। আপনার পর্যবেক্ষণগুলির উত্তর খুঁজবো আমরা ডক্টর আহসান এইচ মনসুর আপনার কাছে। তার আগে প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি 71 সংযোগে।